জীবন একজন মানুষের আশ্রয়ে আমাদের জীবন যাপন যা কিছু আমাদের সুখ দুঃখ বেদনা সমস্ত কিছু নিবিড় হয়ে যার কাছে আমরা পরম আশ্রয় নিই তিনি রবীন্দ্রনাথ। তার সারা জীবনের যে সৃষ্টি সম্ভার সে এক বিশাল সমুদ্রের মতো। সেই অসীম সৃষ্টি তাকে নিয়ে ব্যাখ্যা করা বা আলোচনা করা এইটুকু সময় কিন্তু যথেষ্ট নয়। আজকে এই দিনে কবিপক্ষ এখন চলছে সারা বৈশাখ মাস, বিশেষ করে 25শে বৈশাখের পর এই সারা বৈশাখ মাস জুড়ে কিন্তু কবিপক্ষ। আমরা সারা পৃথিবী জুড়ে দেখছি যে কবিপক্ষের অনুষ্ঠান এখনও কিন্তু তার যে ধারা সেটা অব্যাহত। আইকিয়ার কালচারাল একাডেমি আজকের কবিপক্ষে আমরা কবিগুরুকে স্মরণ করব কবি প্রণাম, গান, আলোচনা ইত্যাদির মাধ্যমে। রবীন্দ্রনাথের একেবারে শেষ জীবনে যখন আর কিছুদিনের মধ্যেই তিনি এই পার্থিব জীবন থেকে চলে যাবেন, 1941 সালে 27 জুলাই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তখন তিনি আছেন, অসুস্থ শরীর, অশক্ত শরীর। সেই সময় তিনি যে কবিতা লিখেছিলেন সেই কবিতাটি খুব ছোট একটি কবিতা, কিন্তু খুব বিস্ময়কর এই কবিতা আমাদের কাছে মনে হয়। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। এই সৃষ্টি এবং এই সত্তার যখন আবির্ভাব ঘটেছিল, আমরা নিজেকেও যদি প্রশ্ন করি মাঝে মাঝে, আমি কে, তুমি কে? এই আমি কে এবং তুমি কে এর উত্তর কি আমরা সঠিক পাই? কখনো পাই হয়তো মনে মনে, কখনো তাকে অনুভবে ধরি, কিন্তু সত্যিকারের সঠিক উত্তর বোধহয় আমরা পাই না। রবীন্দ্রনাথের এই একেবারে শেষ মুহূর্তে আর কিছুদিনের মধ্যে তিনি চলে যাবেন পার্থিব জীবন ছেড়ে, তখন এই কবিতা তিনি লিখেছিলেন প্রথম দিনের সূর্য। এই অনুষঙ্গের একটি কবিতা আজকের আমাদের HITর সত্যেন্দ্রনাথ বসু সভাগৃহে আইকিয়ার কালচারাল একাডেমির উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান, আইকিয়ার পরিবার সহ আমাদের আইকিয়ার পরিচালিত সমস্ত ইনস্টিটিউটের সবাইকে, আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন, ছাত্রছাত্রী, যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, সবাইকে আমরা কবি প্রণামের কবিপক্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠান শুরু হবে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। আমাদের কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন আইকিয়ারের সেক্রেটারি শ্রী আশিস লাহিড়ী শ্রদ্ধা নিবেদন করছেন। আইকিয়ার কালচারাল একাডেমির চেয়ারপারসন শ্রীমতী স্পর্শিতা পণ্ডা শেঠ,
আমাদের HITর প্রিন্সিপাল ডক্টর তরুণ কান্তি জানা, তিনি এখন শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউটের যারা রয়েছেন প্রিন্সিপাল, তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি কবিগুরুকে শ্রদ্ধা নিবেদনের জন্য। এখন শ্রী সুদীপ্তন শেঠ, জয়েন্ট সেক্রেটারি ICAR, তিনি কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন করলেন HITর আমাদের রেজিস্ট্রার জেনারেল শ্রী অঞ্জন মিশ্র, ডক্টর বিক্রমজিৎ চৌধুরী, প্রিন্সিপাল জিস্ট, ডক্টর বিকাশ প্রতিম মাইতি, ডক্টর সুমিত দত্ত মাইতি, প্রিন্সিপাল হলদিয়া ল কলেজ, কবি প্রণাম অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের অভিভাবক শ্রদ্ধেয় ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, সেক্রেটারি শ্রী আশিস লাহিড়ী। উপস্থিত আছেন ICAR-এর জয়েন্ট সেক্রেটারি শ্রী সুদীপ্তন শেঠ, আছেন ICAR কালচারাল একাডেমির চেয়ারপারসন শ্রীমতী স্পর্শিতা পণ্ডা শেঠ, যার উদ্যোগে আজকের এই কবি প্রণাম অনুষ্ঠান। আমি আগেই বলেছি যে সারা বছরই আমাদের কাছে কবিপক্ষ, আর 25শে বৈশাখের পর সারা বৈশাখ মাস জুড়ে সারা পৃথিবীময় কবিগুরুকে আমরা স্মরণ করি, তার আশ্রয়ে নিজেদের যাপনকে আরও নতুন করে দেখার চেষ্টা করি। আমরা আমাদের অতিথিদের আজকে প্রথমেই বরণ করে নেব। প্রথমেই আমাদের অভিভাবক শ্রদ্ধেয় ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, ডক্টর অফ লিটারেচার, তাকে আমরা আমাদের শ্রদ্ধা কুসুম শুভেচ্ছা। এবার আমরা বরণ করে নিচ্ছি আমাদের ICAR-এর সেক্রেটারি শ্রী আশিস লাহিড়ী, তাকে আমাদের শুভেচ্ছা, কুসুম শুভেচ্ছা। শ্রী সুদীপ্তন শেঠ, জয়েন্ট সেক্রেটারি ICAR, তাকে আমরা এখন বরণ করছি। এরপরে শ্রীমতী স্পর্শিতা পণ্ডা শেঠ, চেয়ারপারসন ICAR কালচারাল একাডেমি, তাকে আমরা কুসুম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মনে পড়ে যখন হলদিয়া উৎসব হতো, সে সময় প্রায় প্রতিদিনই আলোচনা সভা থাকতো এবং সেমিনার থাকতো। একবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী এসেছিলেন সেই সেমিনারে। তিনি রবীন্দ্রনাথকে নিয়ে বলতেন, অনেকক্ষণ বলেছিলেন। একটা কথা বলেছিলেন যে একটা বিশাল বড় প্রাসাদ, সেই প্রাসাদের অনেক দরজা থাকে, এক একটি দরজা এক এক রকমের সৃষ্টি। রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টি যেন এক একটি দরজা, সেই দরজা পেরিয়ে আমাদের তার ভেতরে প্রবেশ করতে হয়, তাকে জানতে হয়, তাকে অনুভব করতে হয়। কিন্তু তিনি বলেছিলেন যে ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। রবীন্দ্রনাথ নিজেকে এইভাবেই তার কবিতায় তিনি বলছেন যে আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়। তার কথায় তাকে আমরা অনুভবে ধরব। সেই তাৎপর্য আজকের দিনের আমাদের শ্রদ্ধেয় ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, ডক্টর লিটারেচার, তিনি আজকের এই দিনের তাৎপর্য
আপনাদের সামনে এখন বলছেন। সকলকেই আমিও আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা এমন একজন মহাপুরুষের জীবনী নিয়ে চর্চা করব, যেহেতু তিনি নেই, তিনি জন্মদিন পালন করতে হচ্ছে, তাই স্বাভাবিকভাবে সেই ব্যক্তির উচ্চতা এত শীর্ষে যে আমরা তাকে ধরতে পারছি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু উচ্চতায় নয়, উচ্চতায় পথহারাদের পথ দেখানোর জন্য তিনি উদ্যোগ নিয়ে চেষ্টা করেছেন। আরও বহু গুণাবলী সমন্বিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমরা স্মরণ করি বছরে একবার, কিন্তু বিভিন্ন ক্লাব বা সরকারি বেসরকারি সংস্থাগুলি তারা কোনো না কোনো অনুষ্ঠানেই রবীন্দ্রনাথকে স্মরণ করেন, আর না করে উপায়ও নেই। সামনে এগোতে হলে রবীন্দ্রনাথ, পিছু হটতে গেলেও রবীন্দ্রনাথ, আমার ডান পার্শ্বে রবীন্দ্রনাথ, বাঁ পার্শ্বেও রবীন্দ্রনাথ। আর এছাড়াও রবীন্দ্রনাথ সম্পর্কে বহু কথা আছে বলা যায়। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের বহু হাত শক্ত করে গেছেন। কি নেই রবীন্দ্রনাথের মধ্যে? হাত, পা, বুক, পেছনের পথ, এগুনোর পথ, সব কিছু যে রবীন্দ্রনাথ আমাদের পথ দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। সুতরাং স্বাভাবিকভাবে দীর্ঘ পথযাত্রী তিনি আমাদের শ্রদ্ধার্থ মানুষ বটেই, তিনি আমাদের পথ দেখিয়েছেন বিভিন্নভাবে, আমরা সেটাই স্মরণ করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখনকার ছেলেমেয়েরা তারা সেইভাবে যথাযথ মর্যাদা দিয়ে তার জন্মদিন পালন করেন না। যা করেন সেটা খুবই নগণ্য। যাই হোক, সেই বিষয়ে কিছু কথা তো বলতেই হবে। আর আমার শরীর ভালো নয়, সেই জন্য এত বিশালত্ব নিয়ে এমনভাবে তিনি দাঁড়িয়ে আছেন, তার সম্পর্কে কিছু বলাটা খুবই অন্যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। তিনি দেশ মাতৃকার তার জীবন এবং আদর্শকে রক্ষা করার জন্য তিনি পথে নেমেছিলেন। তিনি আমাদের দেশের স্বাধীনতার জন্য তার বিশাল দেহ নিয়ে লড়াই চালিয়ে গেছেন। সুতরাং রবীন্দ্রনাথকে নিয়ে যত বেশি বলা ভালো, যদি বেশি করে বলা ভালো, কিন্তু কম করে বলতে গেলেও বলা শেষ হবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের উৎসাহ উদ্দীপনার মধ্যেই তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি স্মরণে বরণে মননে আমাদেরকে রক্ষা করে চলেছেন। কোনো ভুল যদি আমরা করিও, অনেক মাস্টারমশাইকে বা অনেককেই আমরা হারিয়ে যাব, বলে তো হারিয়ে দিলাম তোমাদের। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো মতেই হারানো যাবে না। তিনি নিজেই অপরাজিত, আর অন্যান্যদেরকেও অপরাজিত হিসাবেই তিনি রক্ষা করেছেন। এই গুণ আমাদের দেশের কোনো মনীষীর মধ্যে নেই, কমই বলা যাবে। আছে, সে খুব একটা আলোচ্য বিষয় নয়। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন। কেউ কেউ হয়তো আমাদের মধ্যে এরকম বলতে পারি, কবিতা লিখেছে তার কি হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য স্বরে। কিন্তু তিনি শুধু কবিতা লিখেননি, তিনি একাধারে কবিও ছিলেন, আবার কথা সাহিত্যিকও ছিলেন। এখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমরা কি খুব একটা কিছু গ্রহণ করতে পেরেছি? যদি আমাদের এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, আর তারা সকলেই যদি রবীন্দ্রনাথকে নিয়ে চলতেন, তাহলে সেই গানের প্রাচুর্য, কবিতার যে প্রাচুর্য, সাহিত্যের যে প্রাচুর্য, সেটা আমরা ধরে রাখতে পারতাম না। কতটুকু আমরা জানি, তার মধ্যে এই বিস্তর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্ব নেতা হয়ে গেছিলেন। রাজনীতি তিনি করেননি, করতেন না, কিন্তু রাজনীতি ছাড়া তিনি থাকতেন না। তার যে কবিতাগুলি আছে, একটু ভালো করে আপনারা যদি পড়েন দেখবেন, সে কবিতাগুলির মধ্যেই রাজনৈতিক ভাষ্য আছে। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব। আমরাও ছোটবেলা থেকে, আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের কাছে যেতে পারিনি। এত বড় তার শরীর, হাত পা, বুক এত বড় যে আমি তার ধার কাছে যেতে পারতাম না। আমি কিন্তু এটা ব্যঙ্গ করেই বলছি তা নয়। বাস্তবিক অর্থে রবীন্দ্রনাথ ছিলেন এক বিশাল মানুষ, শরীর গঠনেও বিশাল মানুষ, আবার আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমরা ওই বছরে একবার জন্মজয়ন্তী করলাম, তার জন্মদিন উপলক্ষে কিছু কবিতা পাঠ করলাম, বললাম, সেটাই কিন্তু যথেষ্ট নয়। আমরা যখন কোনো কাজ করতে যাব, সে আপনারা আমরা যারা সকলেই, তখন রবীন্দ্রনাথকে স্মরণ করতে হবে। রবীন্দ্রনাথকে স্মরণ করলেই আপনি অনেক কিছু জেনে গেছেন বুঝতে হবে। অনেক কিছু না জানলে আবার রবীন্দ্রনাথকে নিয়ে বলাও যাবে না। সুতরাং রবীন্দ্রনাথের এই অবদানকে আমরা কী করে ভুল করব? কখনোই আমরা ভুল করতে পারি না, ভুলে যেতে পারি না।
এখন আমরা তার 165তম জন্মদিন পালন করছি। আজকে তো কিছু লোক এসছে মনে হচ্ছে, ভালোই সমাগমটা। হ্যাঁ, সব কলেজ থেকে এসছে, আচ্ছা তাহলে ভালোই। আমাকে প্রথমে বসি দাও কেন? উদ্বোধন করুন, তারপর প্রোগ্রাম শুরু হবে। আরে তোর উদ্বোধন তো আপনি ছাড়া না না, প্রোগ্রাম দেখবো আপনার কোথায়? ওইখানে বসে প্রোগ্রাম হবে, এখানে দেখবো, আপনি উদ্বোধন করবেন। ঠিক আছে, ওই প্রোগ্রাম তো শুরু করবে আমার মা, এই যে বসে আছে। না, এইটা ভালো যে এখনকার ছেলে মেয়েদের একটা আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা চাই আই কেয়ারের প্রভাবে বা প্রশ্রয়ে বা আশ্রয়ে এখন আমাদের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা, আধিকারিকরা এই দিনটা উদযাপন করেন, সেটাই ভালো। আজকেও বোধহয় সেইভাবে হয়েছে। তো আমারটা একটা বক্তৃতা মাত্র। যাই হোক, রবীন্দ্রনাথ নিয়ে কী বলবো, বলতে গেলে তো শেষ হবে না, কিন্তু শেষ তো করা যাবে না, শেষেরও শেষ আছে। আবার আশিসবাবু বলবে, আশিস লাইনি। ও আগে আমাকে আমার মুখ বন্ধ করে দিতে চেয়েছে, সেই জন্য বলছে না আমরা বলবো না, আপনি বলে দিলেন, এবারে নিচে গিয়ে শুনবো। সেটা ভালো কথা, আমি আর অতক্ষণ কি বলতে পারবো না, শরীর খারাপ। আপন হতে বাইর হয়ে বাইরে দাঁড়াও, বুকের মাঝে পাবি বিশ্ব লোকের সাড়া। আমরা সেই বিশ্ব লোকের যাতে সাড়া হয়, সেই জন্য এই দিনটি খুব গুরুত্ব সহকারে উদযাপন করছি। আপনাদের বলবো, এই একটা দিন আপনারা অন্তত ছুটি ফুটি নিয়েও উদযাপন করুন। শুধু বক্তৃতা দিলেই হবে না, রবীন্দ্র সংস্কৃতিতে কি নেই এমন বলা যাবে না, অসংখ্য কিছু আছে। তা আপনাদের সেই প্রস্তুতি আছে নাকি জানি না। এখন আপনারাই বলবেন, পরে বক্তৃতা দিবেন, কবিতা বলবেন, বা আপনারা কী করবেন আপনারাই জানেন। তবে ভালো হবে আমি জানি, এতদিনের চেষ্টায় আপনারা নিজেরা তৈরি করেছেন, আমরা কিছু বলবেনও। যাই হোক, আই কেয়ার কালচারাল একাডেমি তারা কিছু প্রোগ্রাম করবেন, প্রস্তুতি নিয়েছেন তারা। অন্যান্য কলেজ থেকেও ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করবেন, তাতে সময় লেগে যাব, তাই বেশিক্ষণ আমি আর বলছি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধাও জানাবো, ভালোবাসাও জানাবো। তিনি কি না ছিলেন, এটা মানুষের জীবনে এত কিছু করা যায় না, তিনি করেছেন। তাই আপনারাও এই দিনটিকে মর্যাদা সহকারে উদযাপন করুন, ঘরে ঘরে রবীন্দ্রনাথের কথা তুলে ধরুন। তিনি একাধারে যেমন কবিও ছিলেন, রাজনীতিবিদও ছিলেন বলা যেতে পারে। কারণ আমাদের একটা জীবনে যা সম্ভব নয় তাও তিনি করেছেন।
ছবিগুলো খুব ভালো হয়েছে। যাই হোক, এটা চর্চা করলে অনেক কিছুই করা যায়, সব কিছু না হলেও অনেক কিছুই করা যায়, চর্চা করতে হবে। কিন্তু আমি আশা করি আপনারা সেই চর্চা চালিয়ে যাবেন, ছাড়বেন না। রবীন্দ্রনাথের চর্চা যদি আমরা না করি কি হবে? তিনি তো মারাই গেছেন। কিন্তু রবীন্দ্রনাথের জীবনী নিয়েও যখনই আলোচনা করব, যে নতুন কিছু বস্তু পাবই। যাই হোক, আমি আর দীর্ঘ বলছি না, আরও অনেক কিছু প্রোগ্রাম হবে, আপনারা কেউ কেউ বলবেন। আমার আজকের ইচ্ছা হলো যে না যাই, অনেকদিন রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে কোনো অনুষ্ঠানে আমি আসিনি, এটা আমারই অন্যায় হয়েছে, কিন্তু এখন থেকে আসবো। প্রবলেম হচ্ছে এই যে আমাদের এই যে যুবক যুবতীরা, কেউ শিক্ষাবিদ, কেউ ক্রীড়াবিদ ইত্যাদি যেসব আমাদের ছেলেমেয়েরা আছেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। তারা না এগুলো পিছবো আমরা, সুতরাং তাদেরই এগিয়ে আসতে হবে। আমি সেই আহ্বানটাই জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন, ভালো কিছু করতে হবে। রবীন্দ্রনাথের একটা কিন্তু ছবি নেই, মূর্তি ছবি আছে, এখন দিলাম না, কোথায় তাই কি? আচ্ছা, ও রবীন্দ্রনাথ আর আইনস্টাইন, ঠিক আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের নামে গেটও আছে, ওটা মনে আছে। আরও কিছু করতে হবে। রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কবিতা লিখতে হবে, কাব্য লিখতে হবে, আরও অনেক কিছুই করতে হবে রবীন্দ্রনাথ নিয়ে। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব, আর অনেকের কথা শুনবো, ভাল লাগবে। অনেক দিন পরে বেরিয়েছি, তাই আপনাদের কথা শুনতে ভালো লাগবে, আমার বিশ্লেষণও ভালো লাগবে। সমালোচনা করার কেউ নেই এখানে, যদিও কেউ কেউ আছে তারা সাহস করবে না এই জমায়েত দেখে। সুতরাং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আলোচনা করতে বসছি, তো অনেক বইটাই নিতে হতো, সেটা বিশাল ব্যাপার হয়ে যাবে। যাই হোক, আপন হতে বাইরে যারা, বুকের মাঝে পাবি বিশ্বলোকের সাড়া। এই বিশ্বলোকের সাড়া জাগাতে হবে আমাদের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের। আমি বললাম যে আমার মা বসছে পাশে, মা তো আমার ছেড়ে দিয়েছে, মানে পূর্ণচ্ছেদ করে দিয়েছে একবারে, কারণ ও তাড়াহুড়ো করছে, প্রোগ্রামটা শুরু করবে, আর তার নিজের সংস্থা আছে আইকিয়ার কালচারাল একাডেমি, ভালো। আমিও আপনাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা বলবেন, কিছুটা কিছু বলুন, জানি না এরা কি করেছে তালিকা, আমার তো ভালো লাগে, আলোচনা হলেও ভালো লাগে। সব গানের আমি উত্তরাধিকারী নিতে পারবো না, সম্ভবও নয়, তাই অন্য কেউ বললে আমার ভালো লাগে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ কবি
আমাকে জানাই আমার কোটি কোটি নমস্কার, প্রণাম, শুভেচ্ছা। ওকে। আসলে রবীন্দ্রনাথের সৃষ্টিরও যেমন শেষ নেই, আমাদের শ্রদ্ধার মানুষ ডক্টর লক্ষণচন্দ্র সেন তিনি যখন বলেন আমাদের শুনতে ভালো লাগে এবং আমরা অনেক মনে করি যে অনেকক্ষণ ধরে তার কথা শুনি, কিন্তু কোথাও তো একটা আমাদের পূর্ণচ্ছেদ টানতেই হয়, না হলে আমরা ওই বাইরে গিয়ে এই যে মুক্ত আকাশের নিচে আমরা গর্বিত যে আমাদের এই এইচআইটির প্রাঙ্গণে একদিকে রবীন্দ্রনাথের মুক্তাঙ্গন ভাস্কর্য, একদিকে আইনস্টাইন। এটা আমাদের রাজ্যে কোনো কলেজের এই প্রাঙ্গণে আছে কি না আমার জানা নেই, যদি জানা থাকে আপনারা বলবেন। এবং এই সৃষ্টির পেছনেও কিন্তু আমাদের ডক্টর লক্ষণচন্দ্র সেন তিনিই এই সমস্ত সৃষ্টি করেছেন। ফলে ওই রামকিঙ্কর বেজকে রবীন্দ্রনাথ যখন বলেছিলেন যে যা ধরবি বাঘের মতো ঘাড়ে ধরবি, পেছন ফিরে আর তাকাবি না। বাঘ যেরকম শিকার ধরে ঘাড়ে ধরে আর পেছন ফিরে তাকায় না, তেমনি কোনো সৃষ্টির আমাদেরকে ঘাড়ে শক্ত করে ধরতে হয়, তারপর এগিয়ে যেতে হয়। যাই হোক, আমরা তার কথা শুনলাম। এবার আশিদা বলবেন, একটু বলুন, তাহলে আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। তাহলে আমরা মূল অনুষ্ঠানে এখন ফিরছি। আই কেয়ার কালচারাল একাডেমির নিবেদন প্রথমেই শুরু হবে সমবেত কথা এবং কবিতা গানে। আমরা অতিথিদের সামনে আহ্বান জানাচ্ছি। প্রায় 1 ঘন্টা একটু বেশি আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠান, আপনারা দেখতে থাকুন। আই কেয়ার কালচারাল একাডেমির প্রথম নিবেদন রবি কিরণে। ভারত তথা বিশ্বের বহু মহামানবের মাঝে আমাদের রবি কবি এক অদ্ভুত বিরল প্রতিভা। তার জন্মোৎসব হোক বা মৃত্যু শোক, তাকে স্মরণ, তারই কবিতা তার গান দিয়ে স্মরণ না করলে তা অসম্পূর্ণ থেকে যায়। আপামর বাঙালির আজন্ম মৃত্যু নৃত্যদিনের সুখ দুঃখ, হাসি কান্না, বিরহ, প্রেম, পাওয়া না পাওয়া সব কিছুর নিত্যদিনের প্রতিটি পংক্তিতে রবীন্দ্রনাথ মিশে আছেন। রবীন্দ্রনাথ একদিকে যেমন সহজ তেমনই কঠিন। তার 165তম জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাবো তারই কিছু গান এবং গানের সাথে নৃত্য পরিবেশনার মাধ্যমে। রবীন্দ্রনাথের প্রকৃতি, প্রেম, সমস্ত চিন্তার মধ্যেই আধ্যাত্মিকতা মিশে আছে। তার চিন্তা অন্য সাধারণ মানুষের মধ্যে থেকে অনেক আলাদা। তার এই বিচিত্র দর্শন, জীবন দর্শন, প্রকৃতির প্রতি, প্রেমের প্রতি, পূজার প্রতি, এই সমস্ত চিন্তা ভাবনাকে একত্রিত করে আমরা একটি সংকলিত খণ্ড বানিয়েছি, যা আপনাদের সামনে আজকে উপস্থাপিত করতে চাই। আপনারা দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বের অনুষ্ঠানে। আজ মম জন্মদিন, সত্যই প্রাণের প্রান্তপথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে, মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে। নবসূত্রে পড়ে আজি গাথা নব জন্মদিন, জন্মোৎসবে এই যে আসন পাতা, হেথা আমি যাত্রী শুধু। অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে, নতুন অরুণ লিখা যবে দিবে যাত্রারও ইঙ্গিত। গগনে গগনে
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের গানের পটভূমি হল তার ব্যক্তিগত জীবন এবং সাহিত্যিক অভিজ্ঞতা। এই পর্যায়ের গানগুলোতে প্রেম, ভালোবাসার বিভিন্ন রূপ, বিরহ, আনন্দ, বেদনা, প্রকৃতি ও জীবনবোধের প্রকাশ দেখা যায়। রবীন্দ্র ভাবনায় প্রেম কেবল শারীরিক আকর্ষণ নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক ও মানসিক সংযোগের প্রকাশ, যা তাঁর গানের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। দুটি চোখে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু, মুখটি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে, বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। রবীন্দ্রনাথের গানে প্রতিটি ঋতু যেন তাদের নিজ নিজ চিত্র, ধ্বনি, বর্ণ, গন্ধ নিয়ে উপস্থিত হয়েছে। এই গানগুলো যেন বাংলার প্রকৃতির চিরকালের মর্মবাণী।
তার অন্যান্য গানের মতো প্রকৃতির গানেও তিনি বিশ্ববোধ ছড়িয়ে দিয়েছেন। কুসুমে কুসুমে তিনি তার অন্তরাত্মার চরণ চিহ্ন দেখেছেন। তার আগমনে পৃথিবীর বুকে আকুলতা ও চঞ্চলতা অনুভব করেছেন। আকাশ ভরা সূর্য তারা এবং বিশ্বভরা প্রাণের মাঝখানে বিস্ময়ে নিজেকে আবিষ্কার করেছেন। প্রতিটি ঋতু এক একটি দার্শনিক তাৎপর্য নিয়ে রবীন্দ্রসঙ্গীতে উপস্থাপিত হয়েছে। গ্রীষ্মের গানে দারুণ ও দাহন বেলার রসহীনতার চিত্র যেমন আঁকা হয়েছে, বৈশাখী ঝড়কে তেমনি জীর্ণতার অবসানে নতুনের আগমনের পূর্ব সংকেত রূপে পাওয়া যায়। রবীন্দ্র ভাবনায় বৈশাখী ঝড় কেবল বাইরের প্রকৃতিতেই আসে না, হৃদয়ের ভেতরেও সে ঝড় তোলে। গ্রীষ্মের মধ্যে তিনি একদিকে রেখেছেন এর কঠোর রূপ, বৈরাগীর বেশ, অন্যদিকে তার রসকোমলতা ও সৃষ্টির স্নিগ্ধতায় মুগ্ধ হয়েছে। ঠিক যেমন আগেই আমরা বলেছি,
রবীন্দ্র ভাবনায় ঋতুর যাত্রা ভিন্ন, আর বর্ষা তার মধ্যে অন্যতম। বর্ষার গানগুলি শুধুমাত্র প্রাকৃতিক বর্ণনা নয়, বরং তা এক গভীর দর্শন এবং ভাবনার প্রকাশ। কবির গান তীব্র দাবদাহের মাঝেও পূবালি হাওয়ার মতো প্রাণ ঠান্ডা করে, বয়ে আনে ধরণীর বুকে নবপ্রাণ সঞ্চারের বার্তা। বৃষ্টির সাথে প্রেমের সম্পর্ক প্রাচীন, আর কবির ভাবনায় প্রেম আর বর্ষাকে বারবার একাকার হতে দেখা যায়। বর্ষার আগমন কবির কাছে প্রেমের বার্তাবাহক। তাই কবি বলেন, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়। ধন্যবাদ। এখানেই আমরা আইকার কালচারাল একাডেমির তরফে রবি কিরণের রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি এখানেই শেষ করলাম। আমাদের সাথে আমাদের টিম, আমাদের শ্রদ্ধেয় স্যার এবং ম্যাডামরা যারা থাকেন সবাই তো আছেন, এছাড়া আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং নৃত্য পরিবেশনায় HITর ছাত্রীরা ছিল এবং আমার হেলথ সায়েন্সের টিচাররাও ছিলেন, ফ্যাকাল্টিরাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিল। তো আজকের
এই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করলাম এবং পরবর্তীকালে আরও কিছু অনুষ্ঠান আছে, আপনারা উপভোগ করুন। নমস্কার, ধন্যবাদ। আমি চিনি গো চিনি তোমার, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমার, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদ মাঝারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমার, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমাতে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমার, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। নমস্কার সবাইকে। কোনো বিদেশিনীর প্রেমে অনিবার্যভাবে পড়া যায়। অঙ্কিতকে ধন্যবাদ তার গানের জন্যে। এখন আমাদের বনানী ঘোষ, আমাদের এই চাইটির অত্যন্ত ভালো শিল্পী তিনি, তার গান এখন শুনব। তারপর স্পর্শিতা পণ্ডা শেঠ। ম্যাডাম বনানী ঘোষ। হ্যালো,
তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তুমি সদা যার হৃদবিরাজ তুমি সদা যার হৃদবিরাজ দুঃখ জ্বালা সেই পাশরে সব দুঃখ জ্বালা সেই পাশরে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী যে ভক্ত সেই জানে যে ভক্ত সেই জানে তুমি জানাও যারে সেই জানে ওহে তুমি জানাও যারে সেই জানে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে তুমি সদা যার হৃদবিরাজ দুঃখ জ্বালা সেই পাশরে সব দুঃখ জ্বালা সেই পাশরে সত্য মঙ্গল প্রেমময় তুমি ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। নমস্কার। শুনলেন। এরপরে আরও একটি রবীন্দ্র গান শ্রীমতী স্পর্শিতা পণ্ডা শেঠ। হ্যাঁ, তাহলে সূচিপত্র সব কি গণ্ডগোল হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে গান নয়, রবীন্দ্র কবিতা। হ্যালো, নমস্কার সকলকে, শুভ অপরাহ্ন। প্রথমেই বলি যে আজকের অনুষ্ঠান সম্পর্কে তখন বাবা বললেন, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু করার একটা তাড়া ছিল, কারণ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সমস্ত আসন শূন্য হয়ে যাচ্ছে। তো আজকে রবীন্দ্রনাথের জন্মদিন নয়, আজকে 13ই মে। রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ, 9ই মে ছিল। 9ই মে আসলে আমাদের ছুটি থাকে, আইকেয়ারের সমস্ত কলেজই প্রায় বন্ধ থাকে, তাই শুক্রবার আমরা এই অনুষ্ঠানটি করে উঠতে পারিনি। কারণ হয়তো দেখা যেত আমরা যারা গান গাইছি একাই গান গাইছি, কেউ শুনছে না। এটাই অসুবিধে আসলে। অনুষ্ঠান তো অনেকই করা যায়, কিন্তু এই যে সবাই ভাবেন যে ওদের কাজকর্ম নেই, ওরা গান গাইতে আসে। আমাদের প্রচুর কাজ, আমাদের শোনার সময় নেই, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। এই জন্য আর আমরা গান কাকে শোনাবো, তাই সব অনুষ্ঠান আমরা করে উঠতে পারি না। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে অনেক কাজকর্ম সামলেও যারা আসেন, এমনকি ছাত্রছাত্রীরাও তাদের ক্লাস পরীক্ষা এই সমস্ত সামলেও আসেন রিহার্সাল করতে। ছুটির পরে কিছুটা সময় তারা দেন এবং আমরা এক একটা অনুষ্ঠান সাজাই।
রবীন্দ্রনাথকে তার জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাবো না, এরকম হতে পারে না। যারা বাঙালি, আমার মনে হয় আপামর ভারতবাসী, যারা নিজেদেরকে কিছুটা হলেও মনে করেন যে আমি কোনো না কোনো শিল্পের অংশ, আমি কোনো না কোনো শিল্পকে ভালোবাসি, তারা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন। কোনো না কোনো শিল্প, আমি এটাই বললাম, কারণ রবীন্দ্রনাথ আমাদের কাছে কবি হতে পারেন, আমরা তাকে বিশ্বকবি হিসেবেই চিনি বা কবি হিসেবে চিনি, কিন্তু তিনি শুধু কবি কখনোই নন। তিনি দার্শনিক, তিনি গীতিকার, তিনি গায়ক, তিনি নাট্যকার, তিনি অভিনেতা, তিনি প্রবন্ধকার, তিনি কি প্রবন্ধক, তিনি চিঠি লিখেছেন, তিনি কি লেখেননি, তিনি কোন জায়গায় যাননি। আমরা যদি একটা উদাহরণ দিই, ধরুন আমি একটা লাইব্রেরিতে গেছি, আমি যে কোনো বিষয়ের উপর একটা বই নিতে পারি, সেটা যে কোনো একটা লেখকের, কিন্তু আপনি রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, আপনি তার উপরে যে কোনো বই, আপনি একটি নাটকের বই চাইবেন, আপনি রবীন্দ্রনাথের বই পাবেন, আপনি একটি কবিতার বই চাইবেন, রবীন্দ্রনাথের বই পাবেন, গানের চাইবেন, পাবেন, ভ্রমণের গল্প, চিঠি, প্রবন্ধ, ইতিহাস, সমস্ত কিছুতেই আপনি রবীন্দ্রনাথকে পাবেন। আমি তখনই বলেছিলাম যে রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের জীবনযাপনের অংশ। এখন এই যাপন কথাটি কোট আনকোট খুব মানে ট্রেন্ডি, মানে খুব চলছে আর কি, মানে ট্রেন্ডি ঠিক বাংলা আমি বলতে পারছি না, প্রচলিত এই আমাদের যাপনের অংশ রবীন্দ্রনাথ, এটাই আর কি। বাঙালির যা করে ঠিক কোনো না কোনো, কখনো কোনো মা তার সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, কখনো আমরা বাথরুমে স্নান করছি, কখনো সবজি কাটছি, রান্না করছি, অফিস যাচ্ছি, রবীন্দ্রনাথ সব জায়গাতেই আছেন। তার একটা গান শুনছি, তার একটা আবৃত্তি শুনছি, কোনো না কোনো একটি লাইন মনে করছি, প্রেমে পড়ছি, রবীন্দ্রনাথ, বিরহ রবীন্দ্রনাথ। তিনি আমাদের জীবনযাপনের সবটুকু জুড়ে আছেন। তাই তার জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো আমাদের একটা মৌলিক কর্তব্যের মতো আর কি। সংবিধানে লেখা না থাকলেও এটি অসাংবিধানিক একটি মৌলিক কর্তব্য আমাদের। যাই হোক, এখানে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা, যে সমস্ত ফ্যাকাল্টি এবং স্টাফরা আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আজকে দুটি ছোট আবৃত্তি করব, গান একটি করব ভেবেছিলাম, কিন্তু তারপরে একটু বেশি ঠান্ডা গরম এসব বাদ সাধলো, গলা থেকে গান সেভাবে বেরোচ্ছে না। যাই হোক, আজকে আমি সেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে চাই যিনি সহজ পাঠের শিশু রবীন্দ্রনাথ, যিনি আমাদের বিদ্যাসাগরের পরে, বিদ্যাসাগর আমাদের বর্ণমালা চিনিয়েছেন, বর্ণমালাগুলোকে সহজ পাঠে আরও সহজ করে দিয়েছেন রবীন্দ্রনাথ। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা ক আ। এত সুন্দর করে আমার মনে হয় আর কেউ বলতে পারেননি। তাই আজকে তার 165তম জন্মদিনে আমাদের ভারতবর্ষের প্রথম নোবেল লরিয়েট রবীন্দ্রনাথকে আমার প্রণাম, রাখি বন্ধনের সাম্যবাদী রবীন্দ্রনাথকে আমার প্রণাম, দিন দরিদ্রের বন্ধু শান্তিনিকেতনের, বোলপুরের শান্তিনিকেতনের সাঁওতাল পরগনার রবীন্দ্রনাথকে আমার প্রণাম, এবং সর্বোপরি কবি মানবতাবাদ রবীন্দ্রনাথকে আমার অসংখ্য অশেষ প্রণাম। আজকের এই অদ্ভুত সময়ে, যেখানে ভারত প্রায় যুদ্ধের মুখোমুখি বা যুদ্ধ অর্ধেক আমরা করেই ফেলেছি এরকম, সেখানে দাঁড়িয়ে কবিকে আমি আরেকবার স্মরণ করব। কবি রাশিয়ার চিঠিতে একটি ছোট উদ্ধৃতি আমি আপনাদের শোনাচ্ছি। মানুষের সকলের চেয়ে বড় জিনিস হলো মানব সম্বন্ধ। যদি মানসী সম্বন্ধ বিকাশের অনুকূল ক্ষেত্র কেবলই সংকীর্ণ হতে থাকে, সেই শক্তিশীল হয়ে উঠে মানুষকে মারে, মারবার অস্ত্র তৈরি করে, মানুষের সর্বনাশ করবার জন্য ষড়যন্ত্র করে, অনেক মিথ্যা সৃষ্টি করে। কবি বলে গেছেন। 1913 সালে নোবেল পুরস্কার ঘোষণার সময় রাশিয়ার চিঠিতে তিনি উদ্ধৃত করেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। মানুষে সম্বন্ধ, অর্থাৎ কথাবার্তা, আমরা যদি ধর্ম নিয়ে সংকীর্ণ হয়ে যাই, আমরা যদি জাতপাত নিয়ে সংকীর্ণ হয়ে যাই, আমরা যা কিছু নিয়েই নিজেদেরকে যদি সরিয়ে নিই অন্য মানুষের কাছ থেকে, আমরা যদি কথা বলার জায়গাটুকু না রাখি, তাহলে আমরা সংকীর্ণ হয়ে যাবই। আস্তে আস্তে তাদেরকে
মারতেও আমাদের দ্বিধা হবে না, এবং আমরা অস্ত্রও তৈরি করব, আমরা যুদ্ধে লিপ্ত হব। মানুষই একমাত্র প্রাণী যে তার স্বজাতিকে মারতে একবারও ভাবে না। পাশের মানুষটিকে সে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, যেটা বাঘ সিংহও করে না সচরাচর। যাই হোক, আজকে আমার দুটি আবৃত্তি আমার পুত্রর অহর্ষির জন্য। অনেক তো আমরা আপ্তবাক্য বলি, অনেক দর্শন, অনেক কিছু বলি, কিন্তু আজকে আমি জিয়ানের জন্য দুটি ছোট আবৃত্তি সহজ পাঠের প্রথম ভাগ এবং চতুর্থ ভাগ থেকে আপনাদের শোনাব। প্রথম আবৃত্তি নদীর ঘাটের কাছে। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, পাঁচ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে যাই নতুন নগর বনে। দূর সাগরের পারে জলের ধারে ধারে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন অফিসে যায়, যায় না নতুন দেশে। আরেকটি কবিতা, এটি বর্ষাকাল নিয়ে, এটিও রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আগে যেটি পড়লাম সেটিও এবং এটিও। ঝুটি বাঁধা ডাকাত সেজে দল বেঁধে মেঘ চলেছে আজকে সারা বেলা। কালো ঝাঁপির মধ্যে ভরে সূর্যিকে নেয় চুরি করে, ভয় দেখাবার খেলা। বাতাস তাদের ধরতে মিছে, হাঁপিয়ে ছোটে পিছে পিছে, যায় না তাদের ধরা। আজ যেন ওই জড়ো সড়ো আকাশ জুড়ে মস্ত বড় মন কেমন করা। বটের ডালে ডানা ভিজে কাক বসে ওই ভাবছে কি যে, চড়ুইগুলো চুপ। বৃষ্টি হয়ে গেছে ভোরে, সজনে পাতায় ঝরে ঝরে জল পড়ে টুপটুপ। লেজের মধ্যে মাথা থুয়ে খেদন কুকুর আছে শুয়ে, কেন একরকম। দালানটাতে ঘুরে ঘুরে পায়রাগুলো কাঁদন সুরে ডাকছে বকবকম। কার্তিকের ওই ধানের খেতে ভিজে হাওয়া উঠল মেতে, সবুজ ঢেউয়ের পরে পরশ লেগে দিশে দিশে হিহি করে ধানের শীষে শীতের কাঁপন ধরে। ঘোষালপাড়ার লক্ষ্মী বুড়ি ছেঁড়া কাঁথায় মুড়ি সুড়ি গেছে পুকুর পাড়ে। দেখতে ভালো পায় না চোখে, বিড়বিড়িয়ে বকে বকে শাক তোলে ঘাড় নেড়ে। ওই ঝমঝম বৃষ্টি নামে মাঠের পারে দূরের গ্রামে ঝাপসা বাঁশের বন। গরু টাকার থেকে থেকে খোঁটায় বাঁধা উঠছে ডেকে, ভিজছে সারাক্ষণ। হাঁড়ির ওপর হাঁড়ি চলে কদাই কুমোর অনেক ভোরে সাজিয়ে নিয়ে উঁচু করে হাঁড়ির ওপর হাঁড়ি চলেছে রবিবারের হাটে। গামছা মাথায় জলের ছাঁটে হাঁকিয়ে গরুর গাড়ি। বন্ধ আমার রইল খেলা, ছুটির দিনে সারা বেলা কাটবে কেমন করে। মনে হচ্ছে এমনি তর ঝরবে বৃষ্টি ঝড়ো ঝড়ো দিন রাত্রির ধরে। আরও অনেক বড় কবিতাটি, আমি এতটুকুই পাঠ করলাম। কবির কল্পনায় আমাদের ছোটবেলা, আমাদের বড়বেলা, আমাদের সারা জীবন আরও অনেক সুন্দর এবং চিরসবুজ হয়ে থাক। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ। ধন্যবাদ স্পর্শিতা। ধরুন জিয়ান যখন স্যারের কাছে পড়তে যাবে তখন ও হয়তো এরকম একটা ছড়া বলতেই পারে, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবাদন সঙ্গে কে যায় ভাগ্নে মদন। আবার হয়তো বলবে যে না তুমি পুরো ছড়াটা মুখস্থ করে ওঠো। তখন জিয়ান বলবে, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা। এই হচ্ছে রবীন্দ্রনাথ।
শিশু ভোলানাথ, আবার ভানু দাদা থেকে শুরু করে একেবারে ওই ভানু সিংহের পদাবলী কোথায় নেই। ফলে তার সৃষ্টি সম্ভারের কাছে আমরা সত্যি সত্যি সারাক্ষণই নতজানু হয়ে থাকি সমস্ত ঋতুতে। এখন আমাদের হলদিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী তাদের সমবেত সঙ্গীত এবং গান একসাথে একটি কোলাজ, সেটা আমরা দেখব। তারপর আর কয়েকজন আমাদের রয়েছে, খুব বেশি নেই শিল্পী। এখন সৌমিলি পণ্ডা, সোমাশ্রী সামন্ত, পূর্বা দে, সংযুক্তা বর্মন, রিতম চক্রবর্তী, সম্পন ভৌমিক আবৃত্তিতে এবং গিটারে অভিজিৎ মিস্ত্রি। কালচারাল একাডেমি আয়োজিত 165তম রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আজ আমরা সবাই উপস্থিত হয়েছি। হলদিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজের পক্ষ থেকে তাই আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মঞ্চে এসে বিশ্বকবিকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাওয়াটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সম্মানীয় চেয়ারম্যান স্যার, সেক্রেটারি স্যার এবং প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আমাদের প্রণাম এবং বন্ধুস্থানীয় সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আমাদের ভালোবাসা এবং শুভেচ্ছা। আজ আমরা পরিবেশন করতে চলেছি গান এবং কবিতার মেলবন্ধনে মূল সুর যার বলসা। কবিগুরুর সৃষ্টিকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই, তাই আজকের নিবেদন কবিতায় ও গানে রবি স্মরণে বর্ষার দিনে। বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘন বরষায়। সে কথা শুনিবে না কেহ আর, নির্জন নিভৃত চারিধার, দুজনে মুখোমুখি
গভীর দুঃখে দুঃখী জগৎ চলে যায় অনিবার। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথখানি নিতেছি নে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। এখনো তো আছে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, কার কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, গচিত গচিত যোগিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, গচিত গচিত যোগিত তড়িত আলোকে। ঝঞ্ঝার মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম 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 রিমি ঝিম। নমস্কার। অনেক শুভেচ্ছা আমাদের HIM-এর ছাত্রছাত্রীদের। রানা তাদের যুগলবন্দি, একটি নৃত্যের যুগলবন্দি আমরা দেখব এখন। তারপর রবীন্দ্রসঙ্গীত, দুটি রবীন্দ্রসঙ্গীত, দীপিকা মণ্ডল এবং মধুরিমা পাণ্ডে। তারপর শেষে সমবেত একটি নৃত্যানুষ্ঠান। একটু ধৈর্য ধরে আপনারা বসুন। এখন নীতিশ্রী এবং সঞ্জনা রানা তাদের যুগলবন্দি রবীন্দ্র নৃত্যে। আমার মন মানে না দিদুরা
ওগো সজনী আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো। সে সুধা পরশ সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী। কেন না জানি আমার মন মানে না। দিল রজনী আমার মন মানে না। বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে সখী। বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে। ওগো বনমার বনে নদীর ঝরে কি মধুর সুর লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গানে গো। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গানে। আমি কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিবনি ছুনি আমার মন মানে না। দিল রজনী আমার মন মানে না। আমি কি কথা শুনিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথালে নয়ন বারে। ওগো সজনী আমার মন মানে না। দিল রজনী আমার মন মানে না। নমস্কার। একটু বলে দিই, আমাকে উনি ম্যাম বলে ডেকেছেন, এটা সত্যি আমার অনেকটা, আমি স্টুডেন্ট, আমি HITর 3rd ইয়ারের একজন স্টুডেন্ট। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মারা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তুলে সে কার পানে কার পানে কার পানে। তুমি
যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ধে আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ধে নিষেধের বুকের মাঝে এই যে আমূল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল, আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে শরীর আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সাবধানে, সাবধানে, সাবধানে। তুমি যে শরীর আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে শরীর আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। 165 বছর যাবে, আরও অনেক বছর, অনন্ত বছর ধরে আমরা কিন্তু রবীন্দ্র কবিতা, রবীন্দ্র গান আমরা কখনো ভুলে যাব না, আমাদের কখনো বিরক্তি বোধ হবে না। যাই হোক, ধন্যবাদ দীপিকাকে। এখন আমাদের নীতিশ্রী বেরা এবং সঞ্জনা রানা, আমাদের জিস্টের দুই ছাত্রীর রবীন্দ্র নৃত্য, তারপরে মধুরিমা পাণ্ডের একক রবীন্দ্রসঙ্গীত, তারপর একটি সমবেত নৃত্য, আরও একটি নৃত্য দিয়ে শেষ হবে আমাদের। নীতিশ্রী এবং সঞ্জনা। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আমার মুক্তি সর্বজনীর মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতা
এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় নমস্কার। আজকে আমার নিবেদন প্রেম পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত। গানটির রাগ খাম্বাজ এবং তাল রবীন্দ্রসৃষ্ট তাল ঝম্পক। বিরসদী বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহে। বিরসদিন বিরল কাজ একেলারই অলস মন নীরব ভবন কোণ ভাঙিলে দ্বার কোণ সেখন অপরাজিত হে এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহে। বিরসদিন বিরল কাজ কানন পর ছায়া ভুলায় ঘনায় ঘন ঘটা গঙ্গা যেন হেসে দোলায় ধূর ঝটির জটা। কানন পর ছায়া ভুলায় ঘনায় ঘন ঘটা গঙ্গা যেন হেসে দোলায় ধূর ঝটির জটা। যেথা যে রায় ছাড়িল পথ ছুটালে ওই বিজয় রথ। আখি তোমার তরিত পথ ঘন ঘুমের মোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহে। বিরসদিন বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম এসেছো আজ কি মহা সমারোহে। বিরসদিন বিরল কাজ। থ্যাংক ইউ। মধুরিমা পাণ্ডের একক রবীন্দ্রসঙ্গীত আপনারা শুনলাম। আমাদের শেষ দুটি নিবেদন, প্রথমেই সমবেত নৃত্যানুষ্ঠান আমাদের HIM-এর প্রেমের পাত পাতা ভুবনে কে কথা ধরা পড়ে কে জানে। প্রেম অসীম, প্রেম অনন্তের ধন, আত্মার সম্পদ, দেহের সীমায় তাকে ধরা যায় না। আমাদের জীবনে প্রতিটি আবেগ ও অনুভূতির সাথে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত।
তিনি একদিকে যেমন আমাদের দেখিয়েছেন মানব প্রেম, নারী প্রেম, তেমনই দেখিয়েছেন ঈশ্বর প্রেম এবং প্রকৃতি প্রেম। এই অদম্য মহান প্রেমানুভূতির প্রকাশ ঘটে তার রচিত নৃত্যনাট্যগুলিতে। একধারে চণ্ডাল কন্যার প্রেমের ক্রমবিকাশ ও স্তরে স্তরে আরোহণ, অন্যদিকে আদর্শ নারীর প্রতিমূর্তি চিত্রাঙ্গদার প্রেমের মাধ্যমে অর্জুন উপলব্ধি করে যা শাশ্বত সুন্দর তাই শাশ্বত সত্য। আবার বজ্রসেনের অনুতাপ নলে দগ্ধ দ্বিধাগ্রস্ত মন প্রত্যাখ্যান করে ক্ষমা প্রার্থী শ্যামাকে। অরুণেশ্বর কমলিকার মিলন যেন চিরন্তন প্রেমের প্রতীক। শ্যামার প্রেম তীব্র কামনায় উদ্বেল, পাপ পুণ্যের বোধরহিত। সুন্দরী লাস্যময়ী রাজ নর্তকী শ্যামা বজ্রসেনকে বাঁচানোর চেষ্টায় অনায়াসে বলি দিয়ে দেয় উত্তয়কে। নিজের অজান্তে শ্যামা দেবকান্তি বিদেশি বণিক বজ্রসেনের সৌন্দর্যে মোহিত হয়ে তাকে মন প্রাণ সমর্পণ করে। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। সমাজের নিষ্ঠুর বর্ণপ্রথা ও লোকাচারের শিকার চণ্ডাল কন্যা প্রকৃতি। তরুণ বৌদ্ধ ভিক্ষু আনন্দ চণ্ডাল কন্যাকে মানুষের মর্যাদা দেয়, জল পান করেন তার হাত থেকে। মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রকৃতির মনে স্থায়ী আসন তৈরি করে নেন আনন্দ। ভেদাভেদহীন চিরন্তন প্রেমের আবেগে ভেসে যায় প্রকৃতির প্রাণ মন। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি। মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। প্রেম সাধনায় ইন্দ্রিয় চেতনার অন্তরালস্থিত সত্যে উত্তরণ ঘটে ভিন্নভাবে সাপমোচন নৃত্যনাট্যে। রানী কমলিকা অরুণেশ্বরের কুৎসিত রূপ দেখে ঘৃণায় তাকে ত্যাগ করল। স্বামীর প্রেমের মূল্য বুঝতে পারল না। তারপর বিরহে দুঃখে ও আত্মগ্লানির আগুনে শুদ্ধ কমলিকার প্রেম পূর্ণতা পায়। সে বুঝল কালোর বুকেই বাস করে নয়ন ভোলানো আলো। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে
অন্য সকল নায়িকারা ছিল পূর্ণ নারী, কিন্তু চিত্রাঙ্গদাকে রূপান্তরের স্তর অতিক্রম করতে হয়েছিল। চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সামান্য নারী আমি চিত্রাঙ্গদা। পুরুষবেশী চিত্রাঙ্গদা অর্জুন দ্বারা প্রত্যাখ্যিত হওয়ায় মদন দেবের শরণাপন্ন হয়। মদন দেবের বরপ্রাপ্ত চিত্রাঙ্গদার রূপ লাবণ্য অর্জুনকে মোহিত করে। মধু লাগলো চোখে বধূ কোনালো লাগলো চোখে বধূ কোনালো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে বধূ কোনালো লাগলো চোখে ছিল মন তোমারি প্রতীক্ষা করে যুগে যুগে দিন রাত্রি ধরে ছিল মোর বেদনা ঘন অন্ধকারে জন্ম জন্ম গেল বিরহ শোকে বধূ কোনালো লাগলো চোখে। প্রেম আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় উকি দেয়। প্রেমে পড়েনি এমন মানুষ পাওয়া কঠিন। কেউ প্রেম দিয়ে জীবনকে উদ্ভাসিত করেছে, কেউ বা জীবনের টানাপোড়েনে পড়ে তাদের প্রেমের বাসা বাঁধতে পারেনি। আসলে আমাদের পক্ষে প্রেমকে সংজ্ঞায়িত করা বড় কঠিন, বরং উপলব্ধি ও অনুভূতির মেলবন্ধনে প্রেম জোয়ারে ভেসে যাওয়ায় অনেক সহজ। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাও তুলে দাও 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 প্রবল পাবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল 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 পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাগল হে নাবিক ভুলাও দিক বিধি পাও তুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে পাগল খুলে দাও 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 পুন হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছ নিশ্চিত, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। শেষে রবীন্দ্রনাথ তার সৃষ্টিকেই বলছেন ছলনাময়ী। আমরা আজকের কবি প্রণাম শেষ করব আমাদের HITর ছাত্রীদের একটা সমবেত
রবীন্দ্র নৃত্যের মাধ্যমে। আদি তব প্রথম আদি তব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি তোমার আদি বাণী বহিছে তব আনন্দ তোমার আদি বাণী বহিছে তব আনন্দ জাগিছে নব নব রসে হৃদয়ে মনে প্রথম আদি তব শক্তি তোমার চিরাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে তোমার চিরাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে তুমি আদি কবি কবি গুরু তুমি হে তুমি আদি কবি কবি গুরু তুমি হে মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে প্রথম আদি তব শক্তি আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি। আজকে শেষ হলো। ধন্যবাদ সবাইকে।